হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো প্রিভিয়াস যে ভিডিও সেখানে আমি বলছিলাম যে এ ইনভার্স অ্যান্ড বি ইনভার্স আপনাকে ক্যালকুলেট করতে হবে। করার পরে ফাইনাল যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের ট্রেস আপনাকে কমেন্ট করতে হবে। ওকে, তো এ ম্যাট্রিক্সের ইনভার্স আসে হচ্ছে এইটা এবং এর যে ট্রেস সেই ট্রেস আসে 3.5। ওকে, অ্যান্ড বি ম্যাট্রিক্সটা হচ্ছে মূলত লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সো দ্যাট এখানে আপনি লাইক ডিটারমিনেন্টের ভ্যালু আসতেছে 0, সো দ্যাট এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স মূলত নট ইনভার্টেবল হয়, এর কোনো ইনভার্স আপনি বের করতে পারবেন না। ওকে, তো যদি আপনার অন্য কোনো রেজাল্ট আসে তার মানে আপনার সেইটা ভুল হয়েছে। ওকে, তো আজকের পড়াশোনায় আসি। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অ্যান্ড এআই। স্পার্স ম্যাট্রিক্স আমরা কাকে বলতে, যে ম্যাট্রিক্সের মোস্ট অফ দ্য এলিমেন্ট শূন্য তাকেই আমরা বলতেছি মূলত কি স্পার্স ম্যাট্রিক্স, যেখানে খুবই কম সংখ্যক নন জিরো এলিমেন্ট থাকবে এবং মোস্ট অফ দ্য এলিমেন্ট হবে কি শূন্য। এখানে কয়েকটা ম্যাট্রিক্স দেখতেছেন। সো এই তিনটা ম্যাট্রিক্সের মধ্যে আপনি যদি বলেন যে কে সব থেকে বেশি স্পার্স, তাহলে আমি বলবো এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি সব থেকে বেশি স্পার্স। কারণ এখানে শুধু যে ডায়াগোনাল এলিমেন্ট এবং এটা ছাড়া আর কিছু এলিমেন্ট আছে, নন জিরো ভ্যালু আছে, বাট মোস্ট অফ দ্য আদার্স ভ্যালু স্পার্স মানে শূন্য। ওকে, সো দ্যাট এটা আসলে মোস্টলি স্পার্স। তো এর থেকে আরেকটু কম স্পার্সকে এই ম্যাট্রিক্সটা, তার থেকে আরেকটু কমকে এই ম্যাট্রিক্সটা। ওকে, তো এরকম কি কোনো নিয়ম আছে যে কত পার্সেন্ট এলিমেন্ট শূন্য হইলে সেটাকে আমরা স্পার্স বলতে পারি? না, এরকম কোনো স্পেসিফিকলি নিয়ম নাই, বাট সাধারণত যেটা ধরা হয় যে 50% এলিমেন্ট বা 50%-এর বেশি এলিমেন্ট যদি শূন্য থাকে তাহলে আমরা সাধারণত সেটাকে বলি কি স্পার্স বা স্পার্স ম্যাট্রিক্স বা স্পার্স ডেটা। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট মেশিন লার্নিংয়ের জন্য। আমরা যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করব বা আপনি যদি অলরেডি মেশিন লার্নিং জানেন তাহলে আপনি হয়তো বা দেখছেন বিভিন্ন রকমের এনএলপি রিলেভেন্ট টাস্ক বা রিকমেন্ডেশন সিস্টেম বা গ্রাফ বেসড বিভিন্ন রকম ডেটার ক্ষেত্রে আপনি দেখবেন মোস্টলি ডেটা হচ্ছে কি স্পার্স, এবং আপনি বিশেষ করে এটা আরও খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি হাই ডাইমেনশনাল ডেটা নিয়ে কাজ করবেন। ওকে, তো দেখেন আমরা যে স্পার্স ডেটা সেট নিয়ে কথা বলতেছি বা স্পার্স ম্যাট্রিক্স নিয়ে কথা বলতেছি, তো বোথ আর কিন্তু সেম। কারণ আলটিমেটলি যে ডাটা সেট যদি আপনার স্পার্স হয়, এই ডাটা সেটটাকেই মূলত ম্যাট্রিক্সে কনভার্ট করে মেশিন লার্নিংয়ে মূলত আমাদের সিস্টেম কাজ করে বা আমাদের কম্পিউটার কাজ করে। ওকে, তো ডাটা সেট বা ম্যাট্রিক্স আসলে একই বিষয়। ওকে, তো দেখেন আমরা যদি মেশিন লার্নিং ফিল্ডে এর অ্যাপ্লিকেশন দেখতে চাই তাহলে কোন কোন ফিল্ডে আমরা স্পার্স ডেটা মোস্ট দেখতে পারবো। তো এক্ষেত্রে বেশ কিছু ফিল্ড আমি মেনশন করছি, এটা ছাড়াও আরও অনেক ফিল্ড আছে যেখানেও দেখা যায়, বাট সব কিছু আসলে এভাবে মেনশন করা সম্ভব না। বাট মোস্টলি এই সকল ফিল্ডে আপনি দেখতে পারবেন, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষেত্রে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষেত্রে কী হয়, এনএলপি মানে হইতেছে যে কোনো একটা ভাষা নিয়ে কাজ করবে, কোনো একটা সেন্টেন্স নিয়ে কাজ করবে। ওকে, তো আমরা যখন কোনো একটা সেন্টেন্স ডাটা নিয়ে কাজ করি বা কোনো একটা ভাষা নিয়ে কাজ করি, তো এই সেন্টেন্সটাকে প্রিপ্রসেস করার জন্য বিভিন্ন রকমের টেকনিক আছে, সেগুলো ইউজ করা হয়। যেমন ব্যাগ অফ ওয়ার্ড ইউজ করা হয়, গ্লোব ভেক, হ্যাঁ, বিভিন্ন রকমের ভেক্টরের ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো যেমন এই এক্সাম্পলটা দেখেন আপনি, এটা হচ্ছে আপনার নর্মাল টেক্সট, বাট মেশিন লার্নিং অ্যালগোরিদম তো আসলে এই ধরনের টেক্সট ও বুঝবে না। ও কি বুঝবে? ও বুঝবে এই টেক্সট থেকে আমি কি ভেক্টরটা তাকে দিছি, তো ও হচ্ছে এই ভেক্টরটা দেখবে। তো এখানে দেখেন আমরা যখন এই ডাটাকে প্রিপ্রসেস করে ভেক্টরে রিপ্রেজেন্ট করছি, মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আপনি যখন এটাকে প্রিপ্রসেস করে অ্যালগোরিদমকে দিবেন, তো ও আসলে এটাকে স্পার্স হিসেবে দেখতেছে। কিন্তু তো এই ডাটা সেটটা হয়তো বা আপনি কোনো একটা টেবিউলার ফরম্যাটে দিচ্ছেন, বাট ও যখন ক্যালকুলেট করতেছে তখন ও হচ্ছে ম্যাট্রিক্সের ফরম্যাটে নিয়ে কাজ করতেছে। তো এই জায়গাটাতে দেখেন আপনি এই প্রত্যেকটা ফিচারের ভ্যালু কিন্তু মোস্ট শূন্য, বাকিগুলো জাস্ট 1 করে। ওকে, আর বাকি সবই কিন্তু শূন্য। তো এই অংশটুকু কিন্তু মোস্টলি স্পার্স। ঠিক আছে, তো এই ধরনের আমরা যদি এনএলপি রিলেভেন্ট টাস্ক নিয়ে কাজ করি, এখানে দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম আপনি স্পার্স ডাটা নিয়ে কাজ করতেছেন। এবং আপনি যদি কম্পিউটার ভিশন বা রিকমেন্ডেশন সিস্টেমের কথা চিন্তা করেন সেক্ষেত্রেও সেম। কারণ যখন আপনি রিকমেন্ডেশন সিস্টেমের কথা চিন্তা করবেন তখন দেখেন আপনার একটা হয়তো শপ আছে বা অনলাইন শপ, যেখানে হয়তো বা 1000 অফ প্রোডাক্ট আছে। বা আপনি যদি অ্যামাজনের কথা চিন্তা করেন, অ্যামাজনে ঢুকলে কি আপনি সব প্রোডাক্ট কিনেন? আপনি সব প্রোডাক্টটা কিনেন না। আপনি কি কিনেন? আপনি হয়তো 1, 2, 3টা প্রোডাক্ট কিনেন।
তার মানে কি বাকি সব ভ্যালুগুলো কিন্তু শূন্য, শুধুমাত্র আপনি যেটা কিনতেছেন সেটা হয়তো বা 1, বা কোয়ান্টিটি যদি 2বার কিনেন তাহলে 2। হাউবার আমি জাস্ট আপনাকে বোঝাতে চাইতেছি যে রেকমেন্ডেশন সিস্টেম কীভাবে কাজ করে, যে আপনার অনেকগুলো মানে পসিবল প্রোডাক্ট থাকতে পারে কিন্তু সব প্রোডাক্টে একটা মানুষ ইন্টারেস্টেড থাকে না। সো এক্ষেত্রেও কিন্তু মোস্টলি ডাটা হচ্ছে কি স্পার্স ডাটা নিয়ে কাজ করতে হয়। তারপর আপনি কম্পিউটার ভিশন বলেন বা আদার্স যে ফিল্ডগুলো আছে সেখানেও যদি যান সেখানেও ঠিক সেম জিনিসটাই দেখতে পারবেন। তো আপনি যদি স্পেসিফিকলি ফর কম্পিউটার ভিশন নিয়ে কথা বলেন তাহলে দেখতে পারবেন কম্পিউটার ভিশন হইতেছে অল অ্যাবাউট ইমেজ বা ভিডিও। ওকে, তো ভিডিও আসলে ইমেজ। হাওয়ার তো আপনি ধরেন ডিজিট ক্লাসিফিকেশন করবেন, লাইক আপনি হ্যান্ড রিটেন ডিজিট সেটাকে বলবেন, রিকগনাইজ করবেন যে এটা আসলে কী লিখছি আমি। তো আপনি ধরেন খাতায় লিখছেন 3। এখন মেশিন লার্নিং মডেলকে এমনভাবে ট্রেনিং করছেন যেন সে সেটাকে রিকগনাইজ করতে পারে। ওকে, তো আপনি যদি 3 লেখেন আপনি হয়তো এভাবে লিখছেন, তো আপনার তো একটা আপনি যে ইমেজটা মেশিনকে বা মেশিন লার্নিং মডেলকে দিবেন তো নির্দিষ্ট একটা শেপ আছে, লাইক আমি ধরে নিচ্ছি এটা 28x28 ইমেজ। তো এই ইমেজের যতটুকু জায়গায় আপনি এইভাবে 3টা লিখছেন এতটুকু জায়গায় শুধু পিক্সেল ভ্যালুটা কিন্তু আলাদা। দেখেন আপনি লাইক 255-এর কাছাকাছি, যেহেতু এটা ব্ল্যাক লেটারে লেখা মানে ব্ল্যাক কালি দিয়ে লেখা হয়েছে, সো 255-এর কাছাকাছি। দেখেন আপনি কিন্তু পুরা ইমেজটাকে যদি কল্পনা করেন বাকি সব কিন্তু শূন্য। ওকে, সব শূন্য, বাট যতটুকু জায়গায় আপনি 3 লিখছেন ততটুকু জায়গায় শুধু এই যে আপনার পিক্সেলের ভ্যালু, সেই পিক্সেলের ভ্যালুগুলো কিন্তু ডিফারেন্ট। তো মেশিন লার্নিং মডেল কিন্তু এভাবেই ডাটা নিয়ে কাজ করে। এটা জাস্ট মানে আপনি একটা সিম্পল এক্সাম্পল বলতে পারেন, বাট এটা ছাড়াও আপনি যদি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন সেক্ষেত্রেও দেখবেন যে খুবই স্পেসিফিক জায়গায় কোনো একটা স্পট থাকে বা কোনো একটা ড্যামেজ থাকে, কোনো একটা সেল ড্যামেজ থাকে, তো শুধু ওই স্পেসিফিক জায়গার পিক্সেল ভ্যালুগুলো হচ্ছে ডিফারেন্ট আর আদার্সগুলো হয়তো বা আলাদা অন্যরকম। তো আমরা যদি আমার ইমেজের কতটুকু কোন ইম্পর্টেন্ট জায়গাটুকু নিয়ে কাজ করবো এটা ডিফাইন করে দিই তাহলে আমরা খুব ইজিলি এভাবে স্পেসিফিক জায়গাটুকু ঠিক রেখে বাকিটুকু সব স্পার্স বানিয়ে দিতে পারি। তো এগুলো মোস্টলি আসলে কম্পিউটার ভিশনে ইউজ করা হয়, বা আপনি যদি মানে মেশিন লার্নিং বা এআই এ আসলে এই কনসেপ্টগুলো ইউজ করা হয়, বা এই কনসেপ্টগুলো মোস্টলি আপনি ওইখানে দেখতে পারবেন। তো আপনি যদি মেশিন লার্নিং বা এআইতে ইন্টারেস্টেড থাকেন আপনি অনেক প্ল্যাটফর্ম আছে বা অনেকভাবে আসলে শেখা যায়, কিন্তু আপনি যদি মেশিন লার্নিং বা এআই আমাদের কাছ থেকে শিখতে চান সেটারও ব্যবস্থা আছে। তো আপনারা হয়তো অলরেডি জানেন যে আমি এআই কোয়েস্টের ফাউন্ডার। আমাদের বর্তমানে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেনারেটিভ এআই বা ডিপ লার্নিং সব কিছু কোর্সই আছে। ওকে, আমাদের ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পারবেন aiquest.org। মেশিন লার্নিং বা জেনারেটিভ এআই বা ডিপ লার্নিং ছাড়াও আমাদের ডেটা অ্যানালিটিক্স বলেন, তারপর পাইথন বলেন, তারপর বিগ ডেটা বলেন, তারপর জ্যাঙ্গো বা এপিআই ডেভেলপমেন্ট বলেন, সব কিছুর কোর্সই অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবল, এবং সবগুলো হচ্ছে কি লাইভ ক্লাস। সো আপনি লাইভে কোশ্চেন করতে পারবেন, লাইভ অ্যাসাইনমেন্ট সব কিছু আসলে লাইভে হয়। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি এই মডিউলগুলো আরও ভালোভাবে চেক করতে পারেন। আমি ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এবং অবশ্যই আপনারা ডেটা সায়েন্স অ্যান্ড এআই বাংলাদেশ যে গ্রুপটা আছে এই গ্রুপে জয়েন হবেন। এটা আমাদেরই গ্রুপ, এবং স্টাডি মার্ট এটাও আমাদেরই গ্রুপ। ওকে, তো আপনাদের মেশিন লার্নিং বা এআই নিয়ে আপনাদের যত কোশ্চিন আছে বা আমাদের এই কোর্সগুলো নিয়ে যত কোশ্চিন আছে আপনারা সরাসরি এখানে পোস্ট করতে পারেন। তাহলে আমরা এবার দেখব যে স্পার্স ডাটার আসলে অ্যাডভান্টেজগুলো কী কী। আপনার ডেটা সেটের ডেটা যদি স্পার্স হয় তাহলে কি হবে, এটা মানে আপনার স্টোরেজের ক্ষেত্রে এটা এফিশিয়েন্ট, কম স্টোরেজ লাগবে। এবং আপনি এটা যদি কম্পিউটেশনাল কস্ট চিন্তা করেন তাহলে কম্পিউটেশনালি এটা আসলে এফিশিয়েন্ট, কারণ জিরো নিয়ে আপনি মাল্টিপ্লিকেশন করেন বা যাই করেন না কেন জাস্ট এটা কি জিরোই আসবে। সো এটা কম্পিউটেশনালি এফিশিয়েন্ট। তারপরে আপনি যদি হাই ডাইমেনশনাল কথা চিন্তা করেন সেক্ষেত্রে যেখানে আপনার রোয়ের সংখ্যা ফিচারের থেকে অনেক কম, সেক্ষেত্রে আপনার এই যে স্পার্সের যে কনসেপ্ট এই কনসেপ্টটা অনেক বেশি অ্যাপ্লিকেবল, এবং আমরা এইটাকে রিডিউস করার জন্য রেগুলারাইজেশন টেকনিক ইউজ করব। পরবর্তীতে আপনারা দেখতে পারবেন পিসিএ বা আরও আদার্স টেকনিক আছে সেগুলো আমরা এই কোর্সেই শিখব। ওকে, তারপর আপনি যদি সেই ডাটাসেটকে ইন্টারপ্রেট করতে চান, ইন্টারপ্রেট করাটা আসলে ইজি। ওকে, তারপর ট্রেনিং যেহেতু এটা স্পার্স, সো দ্যাট ট্রেনিং টাইমটা অনেক বেশি ফাস্টার, এবং আপনি যদি কোনো একটা স্কেলেবল কোনো একটা অ্যাপ তৈরি করতে চান বা কোনো একটা সিস্টেম তৈরি করতে চান, যেমন ফর এক্সাম্পল রিকমেন্ডেশন সিস্টেম, সেক্ষেত্রেও আপনি খুব বেটার স্কেলেবিলিটি পাবেন। ওকে, তো এগুলো হইতেছে মূলত স্পার্স ডেটার অ্যাডভান্টেজ। তাহলে এবার আসি যে স্পার্স ডেটার আসলে অপোজিট ডেটা কি। তো স্পার্সের অপোজিট হইতেছে ডেন্স। তো যদি আপনার ডেটা সেটে কোনো
শূন্য না থাকে বা অনেক কম শূন্য থাকে তাহলে সেই ডাটা সেটকে আমরা বলতেছি কি ডেন্স। ওকে, তো দেখেন মূলত এটাকে আমরা বলতেছি ডেন্স। ডেন্স মানে এখানে কোনো শূন্য নাই বা থাকলেও 1-2টা থাকলে থাকতে পারে, সেটাকেও আমরা বলবো ডেন্স। ওকে, তো এই ধরনের ডাটা সেট নিয়ে কাজ করাটা আসলে কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। ওকে, অনেক বেশি আপনার রিসোর্স লাগবে এবং আপনার অনেক বেশি কস্ট, সময় সাপেক্ষ বিষয়। তো দেখেন, হ্যাঁ, যদি আপনার ডাটা সেট ইম্পর্টেন্ট ডাটা সেট হয়, এলিমেন্টগুলো ইম্পর্টেন্ট হয়, অফকোর্স ইটস গুড। বাট যদি আপনার অনেক বেশি ফিচার হয় তাহলে এটা অনেক সময় ওভারফিটিংয়েরও রিজন হতে পারে। তো আমরা স্পার্স এবং ডেন্স এই দুইটা যদি একটু কম্প্যারিজন করি তাহলে ডেন্স হইতেছে মোস্ট অফ দ্য এলিমেন্ট আসলে নন জিরো, আর স্পার্স হইতেছে মোস্ট অফ দ্য এলিমেন্ট হচ্ছে কি জিরো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।